যেখানে আঞ্চলিক রাজনীতি থেকে কেন্দ্রে আনা যায় না, কারণ ওরা অঞ্চল ভারতে যেমন বাংলার রাজনীতি, পশ্চিম বাংলার রাজনীতি কেন্দ্রে পৌঁছে না। এখন তার খুব অসন্তোষ, কিভাবে আপনি কেন্দ্রে পৌঁছাবেন, তাই আপনি পিআর সিস্টেম একটু সামনে নিয়ে আসলেন। এটা হলো একটা। যেগুলো যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, যেগুলো ফেডারেল সিস্টেম, সেখানে রাষ্ট্রটাও বড় থাকে এবং সেখানে তাদেরকে কেন্দ্রে আনা যায় না। তখন এদেরকে কষ্ট খুব নিরসন করার জন্য রাজ্যগুলোর কষ্ট খুব নিরসন করার জন্য রাজ্যগুলো যেন বঞ্চিত হচ্ছে না। আপনি মনে করেন বাংলা দিল্লির তুলনায় বঞ্চিত হচ্ছে মনে করে, এতে কি হয়, সেপারেশন তৈরি হয়, মানে সেপারেটিস্ট হয়, ওই যে বিচ্ছিন্নতাবাদী, এটা যেন না হয়, তাই তাকে খুশি রাখে। আরেকটা ব্যাপার হলো যে আপনি অনেক জায়গায় দেখবেন যেখানে বড় রাষ্ট্র, মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, যেগুলোতে বড় রাষ্ট্র, সেই রাষ্ট্রগুলোতেও দেখা যাচ্ছে যে জিওগ্রাফিক লোকেশন অনেক বড়, তখন তারা তাদেরকে পিআর সিস্টেমের অন্তর্ভুক্ত করে। এই তিনটা মেজর ক্রাইটেরিয়া কিন্তু বাংলাদেশ পড়ে না। তো এখন এটা একটা সমস্যা। আরেকটা হলো যদি নাও পড়ে, আপনি যদি তারপরেও ডিবেটে ধরেন আমরা একমত হলাম সব রাজনৈতিক দল, কারণ এটা তো আসলে কোনো কনক্রিট জিনিস যে আমরা একমত হতে পারবো না। আমি ধরলাম যে হ্যাঁ আমাদের রাজনৈতিক দলগুলো চাচ্ছে, আমি হয়তো আর্গুমেন্ট দিচ্ছি বিরুদ্ধে, কিন্তু রাজনৈতিক দলগুলো চাইলেই তো হবেই, তারা যদি একমত হয়। এখন তারা চাইলো, এখন এই মুহূর্তে দেখেন আপনি 300 আসনের জন্য যদি 100 মাস্তান হয় একটা দলের, বা 50টা মাস্তান হয়, এখন যদি আপনি 5টা দল রিপ্রেজেন্ট করে, এর মধ্যে কিন্তু প্রত্যেকটা দলে কিছু দুষ্ট লোক আছে। এখন এই যে বিভিন্ন দলের 5টা দলের যদি ধরেন আনুপাতিক হারে কারোর 50টা, কারোর 20টা, কারোর 30টা, কারোর একটা, এইরকম প্রত্যেকটা দলের মাস্তান সংসদে ঢুকে পড়ে, তখন কি হবে জানেন আপনি, মানে দলীয় মাস্তানগুলোর মধ্যে ইন্টারনাল কনফ্লিক্ট তৈরি হবে। আমরা তো একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়ে যেতে পারি। এই যে ভাগাভাগি তৈরি হবে, কারণ সব দলেরই মাস্তানরা চাঁদা চাইবে তখন, কারণ সে তো সরকারে আছে, ক্ষমতায় আছে, তো কে কাকে নিয়ন্ত্রণ করবে। এই জন্য আমার ব্যক্তিগত একটা হলো কি, যে আপনি যতদিন পর্যন্ত মাস্তানি রাজনীতি মানে নষ্ট না করতে পারবেন, বন্ধ না করতে পারবেন, মানে আপনার নির্বাচন ব্যবস্থায় পেশি চুক্তি এবং টাকার ব্যবহার বন্ধ করতে না পারবেন, ততদিন পর্যন্ত আপনি পিআর সিস্টেমটা চালু করেন না। আপনার যদি খুবই ইচ্ছা হয় পিআর সিস্টেম চালু করতে, একটু রয়েছে করেন। সবগুলো সংস্কার একবারে করে ফেলতে হবে তা না। আমাদের মতো দেশগুলোতে যেখানে আইন শৃঙ্খলা দুর্বল, সরকার দুর্বল থাকে, তখন তারা কিন্তু সরকারকে খামচে খাবে, সম্পদকে খামচে খাবে। আর সরকার তখন কী হয়ে যাবেন, সরকার অত্যন্ত দুর্বল একটা এন্টিটি হয়ে যাবে। এই আমাদের মতো দেশগুলোতে আমরা সংস্কারের মাধ্যমে সরকারকে খুব দুর্বল করে ফেললে আমরা বিপদে পড়ে যেতে পারি, আবার সরকারকে অতি ক্ষমতা দিলে বিপদে পড়ে যেতে। আমাদের একটা ব্যালেন্সে আসতে হবে। এই ব্যালেন্সে আসার জন্য আমি বারবার বলছি যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করেন, ইনফর্মাল মেকানিজম কম আসেন। রাজনৈতিক দল হলো একটা ইনফর্মাল মেকানিজম হয়ে যায় অনেক সময়, কারণ তারা তো তাদের নানান এজেন্ডা থাকে, তাদের ইডিওলজি থাকে। আপনি এখন সিপিবির 5টা সদস্য, জামাতের 5টা সদস্য ধরেন, বিএনপির 5টা সদস্য, এরকমভাবে যদি আপনি প্রত্যেকটা দল আনেন, এদের তো রাজনৈতিক আদর্শ আলাদা আলাদা, সুতরাং তখন সংসদ কেন্দ্রিক এমন একটা পরিস্থিতি তৈরি হবে যে আমরা আরও কনফ্লিক্টে জড়িয়ে যাই কিনা। আমরা কিন্তু এই ফ্লোর ক্রসিং কিন্তু আমাদের ছিল না। আমরা কিন্তু পাকিস্তান শাসন আমলে আমরা কিন্তু মতামত দিতে পারতাম। 54 নির্বাচনের পরে ঘন ঘন সরকার পতন হয়েছিল শুধুমাত্র এর 10 টাকাতে কিনে নেয়, ওরে 10 টাকাতে কিনে নেয়। এই যে কেনাবেচার রাজনীতি শুরু হলো, সেটা থেকে সেই অভিজ্ঞতা থেকে আমাদের স্বাধীনতার পরে আমরা বললাম যে কেউ যেন কাউকে কিনতে না পারে, তাই আমরা ফ্লোর ক্রসিং চালু করলাম। ফ্লোর ক্রসিং হবে না, চালু করলাম। এটা কিন্তু আপনি দেখেন 70-এর অনুচ্ছেদ কিন্তু আমাদের কষ্ট থেকে চালু করা, এখন আমরা এটা চেঞ্জ করতে যাচ্ছি। চেঞ্জ করলে যে এনারা আগের মতো আচরণ করবেন না, তার কি মানে সম্ভাবনা আছে, কি নিশ্চয়তা আছে? এজন্য আপনি বাংলাদেশকে রক্ষা করাটাই আমাদের কাছে সবার আগে, বাংলাদেশ সবার আগে, বাংলাদেশের নাগরিকরা সবার আগে, এই জায়গায় ভেবে আমাদের স্বার্থের বিবেচনা করতে হবে, না হলে কিন্তু আমরা বিপর্যস্ত হয়ে যাব, বিপদে পড়ে যাব।